স্বাগত জানাচ্ছি আপনাদের টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। বিশেষ কৃতিত্বের অবদান যারা রেখেছেন, বিশেষ করে ব্যক্তি জীবনে আলো ছড়িয়ে সমাজ এবং মানুষের জন্য যারা ভূমিকা রেখেছেন, তারাই আমাদের এই অনুষ্ঠানের অতিথি হয়ে আসেন। তবে আজ আমরা কথা বলবো বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে। শুরুতেই তার পরিচয়টা আমরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে দিচ্ছি, কিন্তু এর বাইরেও তার অনন্য কিছু অবদান আছে মুক্তিযুদ্ধে, বিশেষ করে অপারেশন জ্যাকপট, যেটি খুবই আলোচিত একটি অপারেশন। সেই অপারেশনে নেতৃত্ব দিয়েছেন তিনি এবং একই সঙ্গে অনবদ্য অবদান রাখে মুক্তিযুদ্ধে। তিনি বীর উত্তম এবং বীর বিক্রম দুটো উপাধিতেই ভূষিত হয়েছেন। সেই কমোডোর AW চৌধুরীর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে অপারেশন জ্যাকপট বহুল আলোচিত একটা অপারেশন, এই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু আপনার মুক্তিযুদ্ধে আসা গল্পটা আমরা একটু শুনতে চাই। আমি অত্যন্ত গর্বিত আপনাদের চ্যানেলে আসতে পেরে। এই সর্বপ্রথম আপনাদের এখানে আসা এবং আপনাদের অতিথিপরায়ণ ওয়েলকামিং অ্যাটিটিউড আমাকে আকৃষ্ট করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সে সময় নৌবাহিনীতে ছিলেন। নৌবাহিনীতে আমরা যতদূর জানি আপনি দেশের বাইরে অবস্থান করছিলেন যখন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন তখন। তারপরে সেখান থেকে কিভাবে মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হলেন? খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দিনে দিনে বহু বৎসর, বহুদিন কেটে গেল। 53টি বৎসর, সেই 1971। বাংলাদেশের লিবারেশন ওয়ার এই পৃথিবীতে সম্ভবত আমরাই স্বাধীনতা যুদ্ধে উদাহরণ রেখে যাচ্ছি এই পৃথিবীতে, যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে স্বাধীনতা লাভ করেছি। এটার পেছনে যার অবদান বঙ্গবন্ধু শেখ মুজিব, তারই চেষ্টায়, তারই প্রেরণায় বহুদিনের অপেক্ষাকৃত 7ই মার্চের ভাষণে উনি যে দিক নির্দেশনা দিয়েছেন, উনি যে ভাষণ দিয়েছেন রমনা তখনকার রেস কোর্সে, সেটা আমার কাছে মনে হয় এটা একটা রুহানি শক্তির, স্পিরিচুয়াল পাওয়ার ক্যারি করত। এবং ঐতিহাসিকভাবে যে বক্তব্যগুলোকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বক্তব্য হিসেবে দেখা হয়, তার মধ্যেও বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি আছে, আমরা এটি জানি। সেই 7ই মার্চের ভাষণের পর আপনারা এক ধরনের মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন, বিশেষ করে বাঙালি যারা আছে, পুরো বাংলাদেশের মানুষ হয়তো জেনে গিয়েছিল যে মুক্তিযুদ্ধ অবিসম্ভাবী, এবং সরাসরি ঘোষণা না হলেও সবগুলো দিক নির্দেশনা দেওয়া ছিল মুক্তিযুদ্ধ হলে কিভাবে কি হবে। মুক্তিযুদ্ধের 25শে মার্চের কালো রাত আসলো, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তখন আপনারা কি ভাবছিলেন, কি পরিকল্পনা করছিলেন? আমরা যখন বিদেশে, এটা তো 1971-এ, তখনকার আমলে কিন্তু আপনার এই কমিউনিকেশন গ্যাজেট এখন যেভাবে আমরা দেখছি এগুলো ছিল না, মোবাইল ছিল না, এক্সেপ্ট টেলিপ্রিন্টার অ্যান্ড ল্যান্ড ফোন, দ্যাটস অল। তাহলে আমরা কিভাবে জানবো? ভাগ্যবশত আমার 1 ব্যান্ড ট্রানজিস্টর পকেটে থাকতো। ওকে, সেটাতে আমি ভয়েস অফ আমেরিকা অ্যান্ড দ্য BBC, আমি এই দুটোর মাধ্যমে গভীর রাতের দিকে নীরবে যখন রুমে আসতাম তখন একাকী শোনার চেষ্টা করতাম। ওইটার মাধ্যমে আমি বেশ কিছু পরিস্থিতি আমি বুঝতে পারছিলাম। কিন্তু আমি তো 1970 থেকেই ফ্রান্সে, 71 আমি বেসিক্যালি আই এম এ সাবমেরিনার, আমি সাবমেরিন স্পেশালিস্ট। আমি তখন 3rd সাবমেরিন PNS ম্যাংরোতে, এই সাবমেরিন তোলনে ছিল।
ওকে। এবং তোলনে থাকাকালীন আমাদের অ্যাকোমোডেশনের ওখানে আবার একটা টিভি রুম ছিল। সেই টিভি রুমে যেদিন আমি এই ঐতিহাসিক ওনার ভাষণ, 7ই মার্চের ভাষণ আমি শুনতে পাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে। যে শুনতে পাই, আমি একা ছিলাম। আমি ওনার ভাষণ শুনে আমি নিজেই আশ্চর্য হচ্ছিলাম, এটা কিরকম ভাষণ, এটা নাড়া দিয়ে দেয়, আপনাকে একেবারে বুঝিয়ে দেয়, নিঃসন্দেহে পুরো জাতিকে নাড়া দিয়েছিল। জি। এই শুরু হলো আমার ভিতরে একটা জল্পনা কল্পনা। এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমেরিনে আমি ক্যাপ্টেন সেক্রেটারি অ্যান্ড অলসো ফ্রম দি কমিউনিকেশন ডিপার্টমেন্ট ছিলাম। কাজে আমার কাছে সমস্ত পাসপোর্ট পুরো সাবমেরিনে, আমরা 43 ক্রু, ক্যাপ্টেন থেকে শুরু করে দ্য হোল লট ক্রু পাসপোর্ট আমার কাছে থাকতো। কতজন বাংলাদেশি ছিলেন সেখানে? 13 জন। 13 জন। আপনি সহ 13 জন আমি সহ বাংলাদেশি 13 জন। 43 মধ্যে। এবং আমরা 13 জনের মধ্যে আমি 3 জনকে স্ট্রেট ওয়ে বোঝা যায় কে আমার পক্ষে থাকতে পারে কে পারে না, Right. বোঝা যায়। 3 জনকে বাদ দিয়ে 10 জনকে ভেবে নিলাম তৎক্ষণাৎ। কারণ ওনার ভাষণে ছিল, তোমরা যেখানে আছো দুর্গ করে তোলো, এবারে সংগ্রাম। এমন ভাবে নাড়া দিল যে আমি যদি বাঙালি হয়ে থাকি, আমি যদি এই সময়ে আমার দেশের মানুষের পাশে, বাঙালির পাশে যদি না দাঁড়াতে পারি, হোয়াট ইজ দ্য ইউজ? মিলিটারি লাইফটাই তো আমার তাহলে জিরো হয়ে যায়। কারণ আপনি যদি তখন পাকিস্তানি মিলিটারি হয়ে লড়েন কিংবা ভূমিকা রাখেন, তাহলে তো আসলে আপনার মাতৃভূমির সঙ্গে বেইমানি করা হচ্ছে আপনার। এই 10 জন মিলে আপনারা তখন পালানোর পরিকল্পনা করলেন? পারি নাই 10 জন সবাইকে নিয়ে। এর মধ্যে আবার একজন, প্রচুর আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। দি মানি ওয়াইজ, দি স্যালারি ওয়াজ সো স্ট্রং, সো বিগ যে ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ টু লিভ দি সার্ভিস। যদিও সার্ভিসটা ছিল ইজ ভেরি অ্যাডভেঞ্চারাস এন্ড থ্রিলিং সাবমেরিন, ইউ নো, ইফ ইট সিঙ্কস ইউ আর গন। তো এটা হয়েছেও, তবুও কিন্তু এর মধ্যে আমরা 9 জন, আমি সিঙ্গেল, এই না যে আমি আপনাকে পাসপোর্ট দিচ্ছি সবাই সামনে একত্রে নয়। না না, কারণ আপনাদেরকে তো নিশ্চয়ই তখন পাকিস্তানি যারা ছিলেন তারাও চোখে চোখে রাখছিলেন যে বাংলাদেশি অফিসাররা কি করছে। তবু এমন ভাবে চলেছি যে যাতে করে ওরা কেউ টের না পায়, বুঝতে না পারে। এখন আমি যখন আপনাকে পাসপোর্ট দিচ্ছি, আরেকজন যেন উইটনেস হিসাবে ধরা পড়লে যেন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে না যায়, এগুলো তখন মাথার ভিতরে এসে গেছে। বয়স তো কম ছিল, কিন্তু বুদ্ধির মাত্রা কিন্তু খারাপ ছিল না। যার পাসপোর্ট তাকে দিচ্ছিলেন নাকি অন্য কোনো পাকিস্তানি অন্য কোনো নেভি অফিসারের পাসপোর্ট তাকে দিচ্ছিলেন? না 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 না, কোনো কৌশল অবলম্বন করছেন? শুধু আমাদের। ওকে। 43 পাসপোর্ট সবাই, এর মধ্যে বাঙালির 13 জনের পাসপোর্ট। কিন্তু আমি সমস্ত পাসপোর্ট ওই আমার কম্বিনেশন লক থেকে খুলে নিয়ে আমি আমার রুমে নিয়ে এসেছি। রুমে নিয়ে এসেছি, কিন্তু ঘটনা কিন্তু আপনার এটা ঘটেছে 2 দিনের ভিতরে, খুব দ্রুত। 25শে মার্চ রাতে যখন ক্র্যাকডাউন হলো, সেটা তো ক্র্যাকডাউন হলো, এটা আমি পকেটের যে ট্রানজিস্টার ছিল সেদিন আমি সাবমেরিনের উপরে ডিউটিতে সারা রাত, এবং সেটা আমি শুনতে পেলাম। এবং সকালে আপনার ফ্রান্সের একটা নিউজ পেপার আছে, লা মন্ডে, ওই নিউজ পেপারে বাংলাদেশের স্বাধীনতার ডাক, যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ স্বাধীনতার ডাক দিয়েছে। এটাতে আমাকে প্রমাণ করে আই এম নো মোর এ পাকিস্তানি, আই এম এ বাংলাদেশি নাও, এন্ড আই মাস্ট গো। এই আই মাস্ট গো করে এখন যে 9 জনকে যে আমি বের করলাম, সবাইকে তো একদিনে আমি পাবো না। কেউ না কেউ হয়তো ডিউটিতে থাকতে পারে, কেউ না কেউ আসতে পারবে না। তখন এই 26শে মার্চ এটা আমি নিউজ পেপারে দেখলাম, এবং তখন পরিকল্পনা করে দেখলাম আমি 9 জনকে পেতে পারি। সেই হিসাবে আমি আমার নিজের পয়সা দিয়ে 75 ফ্রান্স ট্রেনে করে আমরা তোলন থেকে ভায়া মার্সেল হয়ে আমরা জেনেভায় যাব। এই হলো পরিকল্পনা। এবং সেখানে গিয়ে আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম চাইবো প্রথম অবস্থায়, ফ্রেঞ্চ টেরিটরি ক্লিয়ার করে। কারণ ফ্রান্স তো ক্যাশ টাকা দিয়ে সাবমেরিন পাকিস্তানিদের কাছে বিক্রি করেছে, 5 কোটি টাকা করে এক একটা, সম্ভবত
এবং পাকিস্তানের নেভি অফিসাররা সেখানে প্রশিক্ষণ নিতে গেছে সেই সাবমেরিনের, নিঃসন্দেহে তারা সেই পাকিস্তানি নেভি অফিসারদেরকে আশ্রয় দেবে না। না, পাকিস্তানি নেভি অফিসারদেরকে না, ওরা যদি ওদের কাছে সাহায্য চায় যে আমাদের এই সাবমেরিনের এই ক্রু গুলো যে যারা পালিয়ে যাচ্ছে অথবা এরকম ধরা পড়ার সম্ভাবনা আছে, ওদেরকে ধরিয়ে দাও, তখন তারা সহযোগিতা, তাদের আর্থিক স্বার্থ ছিল। সেই জন্যই এক্স্যাক্টলি সেই জন্যই আমরা বর্ডার ক্রস করতে চেয়েছি। এখানে আমার এক ফ্রেন্ড ছিল সাউথ আফ্রিকা থেকে, 1968-এ আমি যখন সাইমন্স টাউন, কেপ টাউনে গেলাম, টার্কি যাওয়ার পথে পিএনএস গাজী করে, সেই গাজী কিন্তু এখন আর নাই, এটা সাঙ্ক, ওটা বিশাখাপত্তনমে মিউজিয়ামে রাখা আছে। সেটারও আমি কিন্তু স্যালভেজ অপারেশনে আমাকে ইন্ডিয়ানরা ব্যবহার করেছে। সেই সাবমেরিনে করে যাওয়ার সময় আমার যে ফ্রেন্ডশিপ হয়েছিল সাউথ আফ্রিকান ক্রুদের সাথে, তাদের সাথে আমার আবার 71-এ ফ্রান্সে দেখা। সেই 1-to-1 যখন 26শে মার্চ লাঞ্চ করতেছি, তখন আমি তাকে আমাদের এই স্বাধীনতার ডাকটা তাকে আমি ওপেন করলাম, কারণ আমার তো একেবারে কোনো জ্ঞান নাই। আমি তাকে বললাম আমার দেশ স্বাধীনতার ডাক দিয়েছে, হোয়াট ডু ইউ সাজেস্ট? সেই আমাকে সাজেশন দিয়েছিল, ইউ গো টু এ নিউট্রাল কান্ট্রি ফার্স্ট and then ask for political asylum. That is how I was going to Geneva. That is how আমরা সন্ধ্যার পরে এই তোলন থেকে 29শে মার্চ আমরা সেটা ফাইনালি ডিসাইড করলাম। 29 মার্চ কেন, 26, 27, 28 দুদিনের মধ্যে আমরা সর্বপ্রথম বাংলাদেশে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিলাম 29শে মার্চ, কিন্তু গোপনে একজন একজন করে আমরা মার্সেইলে চলে গেলাম সেই রাতে, আফটার দি সানসেট, একজন একজন করে। তাহলে সারা রাত তো আর আমাদেরকে খুঁজবে না, কিন্তু ভোরে তো খোঁজাখুঁজি শুরু হবে। রাতের মধ্যে আপনারা 9 জনই পার হতে পারলেন। আমরা ঠিক রাত 12টা বাজার 1 মিনিট আগে আপনার ট্রেন ছাড়বে, ওই ট্রেনটা তোলন থেকে যেটা যাচ্ছে জেনেভা ভায়া মার্সেল, বাট সেটা ওখানে আমি পাবো a minute before midnight। আমি তাহলে ওখানে অলরেডি পৌঁছে গেছি। সেখানে পৌঁছে আমি বোর্ডে অলরেডি a minute before ট্রেন ছেড়ে দিল। ওই পরিকল্পনায় সাউথ আফ্রিকার ফ্রেন্ডের আমরা পৌঁছে গেলাম সকালবেলা পৌঁছে আমরা সবাই ঢুকতে পারিনি। 2 জন কেমনে ভিতরে ঢুকে গিয়েছিল, জাস্ট ওরা অত মার্ক করে নাই যে পাসপোর্টে ভিসা নাই। আমরা তো ভিসা সম্বন্ধে তখন আমাদের কোনো জ্ঞান ছিল না, কিংবা সময় সুযোগও ছিল না যে ভিসা নেবেন আলাদা করে। কারণ মোস্টলি আপনার পাসপোর্ট গুলো হ্যান্ডেল করে এমবাসি, আমরা করি না। আমি তো আই এম জাস্ট এ কাস্টোডিয়ান। আচ্ছা, তো ওরা যখন ফেরত এসছে, তাহলে আরে আমরা তো উই ক্যানট গো, এইটা চিন্তা করে এর মধ্যে তো আমরা আবার সবাই আমাকে একটুখানি দোষারোপ করলো, কারণ আমার পরিকল্পনা এরা বেরিয়ে এসছে, ট্রেনের টিকিট তো আমারই করা, সমস্ত পরিকল্পনা আমারই ওখানে যাওয়া। আমি বললাম দেখো, whether you blame or not, you cannot achieve anything without any sacrifice. এখানে আমাদের জীবন যদি দিতে হয়, জীবন চলে যাবে। তা এখন আমরা যেহেতু বেরিয়ে এসছি অনিশ্চিত অবস্থায়, আমরা পৌঁছাতে পারবো কিনা। যাই হোক, এখানে আবার ওই ট্রেন একটা আপনার যাচ্ছিল প্যারিসে ফেরত, আমরা তাড়াতাড়ি করে ওটাতে উঠে গেলাম, কারণ এখানে তো পাকিস্তানিরা যদি জানে তাহলে তো এখানে ওদের এমবাসি স্টাফ এসে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। আমরা ট্রেনে করে চলে গেলাম আপনার ইয়েতে, লিয়ন, প্যারিস যাওয়ার পথে। লিয়নে যাওয়ার পথে আমরা নেমে গেলাম ধোকা দেওয়ার জন্য, যাতে করে কেউ বুঝতে না পারে যে আপনারা কোথায় যাচ্ছেন। কোথায় আছে, হয়তো অনেককে বলেছি ইমিগ্রেশনে। শেষ পর্যন্ত আপনারা নানা চ্যালেঞ্জ নিয়ে কোথায় গিয়ে পৌঁছলেন? লিওতে নেমে ওই ট্রাভেলিং এজেন্টের কাছে গিয়ে জানতে পারলাম বই থেকে যে আমি বার্সেলোনা যেতে পারবো ওই পাসপোর্টের মাধ্যমে, স্পেন, উইদাউট ভিসা। তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলায় ট্রেন চেপে চলে গেলাম বার্সেলোনা। পরের দিন সকালে বার্সেলোনা, স্পেন, উইদাউট ভিসা। এইটাতে মানে একটা হাঁপ ছেড়ে
বাঁচলাম। অর্থাৎ আপনাদের পরিকল্পনার একটা অংশ সফল হলো, এর কিন্তু মধ্যে- আপনাদেরকে বাংলাদেশে পৌঁছতে হবে। এর মধ্যে আমার বাংলাদেশে এক্স্যাক্টলি এর মধ্যে প্রায় 10টি দিন চলে গেল। তার মানে 29 মার্চ 1971, যেই জন্য আমি বলি যে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দেয় তখন বাংলাদেশ নৌবাহিনী ছিল না, কিন্তু বাংলাদেশ আর্মি কিছুটা ছিল, বাংলাদেশ এয়ারফোর্সও কিছুটা ছিল, কিন্তু নেভি একেবারেই ছিল না। ছিল কয়েকজন, যেমন কমান্ডার রৌফ, লেফটেন্যান্ট কমান্ডার শহীদ মোয়াজ্জেম, এরা এবং কিছু ডাইভার, সুলতান, এরকম বেশ কয়েকজন যারা বঙ্গবন্ধুর আগরতলার ভিতরেও ওরা জড়িত ছিল, কিন্তু নেভি ছিল না। সেই জন্যই আমি বলি নৌবাহিনীর জন্ম কিন্তু আমারই মাধ্যমে। 29শে মার্চ 1971 সন, আপনাদের যে আর্কাইভ এবং ইতিহাস আপনারা ধরতে চান, ইতিহাসে আমি লাকিলি সার্ভাইভিং এবং জীবিত। আমার সঙ্গী যারা 8 জন, আমরা 9 জনের কথা বলেছিলাম, 9 জনের মধ্যে একজন ছিল সিলেটের। এ করলো কি, সে আমার সঙ্গে না এসে সে চলে গেল ইংল্যান্ড, কারণ তার তো পুরো গোষ্ঠী তো ওইসব ইংল্যান্ডে, জি। কিন্তু সে কিন্তু না বলে গেছে, তবে মুক্তিযুদ্ধের পক্ষে বেরিয়ে তো এসছে, হ্যাঁ, সেই মানে জন্য পাকিস্তান সেনাবাহিনী তো ত্যাগ করেছে, ত্যাগ at করেছে, least। সেই জন্য সে তাকে অত বেশি দোষারোপ করি না। দেশের সঙ্গে বেইমানি করেনি, হ্যাঁ। সে হয়তো এত বড় জীবনের ঝুঁকি নেওয়ার মতো হ্যাঁ। সাহসী ছিলেন না, Exactly. কিন্তু তিনি বেইমানি তবে করেন। আমরা 8 জন ঠিকই এসছি বার্সেলোনাতে ইন্ডিয়ান কনসুলেটদের সঙ্গে যোগাযোগ হলো এই জন্য, কারণ তারা আমাদেরকে সহযোগিতা দেখাচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। 30শে মার্চ আমি ওয়ান ব্যান্ড ট্রানজিস্টারে রাশিয়ার সাপোর্টও শুনতে পেয়েছি। দিস আর হিস্ট্রি, মানে এটা তো ঘটনা ঘটেছে। এর মধ্যে চলে গেল আমার 10 দিন। এই 10 দিনের ভিতরে ওই ইন্ডিয়ান কনসুলেটরা আমাদের খুঁজে বেড়াচ্ছিল। আমি বলি, তোমরা তো আমাদেরকে এমনি পাবা না, আমরা তো সাবমেরিনার, পানির নিচে লুকিয়ে থাকি, এখন আমরা ডাঙ্গা এসছি, তোমাদের তো সেই তখনকার আমলে তার মোবাইল সেট ছিল না, কোথায় খুঁজে পাবে? Right. তো যাই হোক, সেখান থেকে আমরা চলে গেলাম মাদ্রিদ। মাদ্রিদে গিয়ে ইন্ডিয়ান এম্বাসি চার্জ দি অ্যাফেয়ার্স শ্রী বেদি, উনি এখনো জীবিত, আচ্ছা, সেই লোক তখন নাম্বার 2, দি টারবান হোয়াইট, সে দৌড়ের উপরে এসে গেল হোটেলে এসে আমাদের সঙ্গে বসে গেল। অ্যান্ড দেন আফটার দি এক্সচেঞ্জ অফ গ্রিটিংস আমরা 2 লাইনের অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন হলো কি, আস্কিং ফর পলিটিক্যাল অ্যাসাইলাম ওকে, টু ইন্দিরা গান্ধী অ্যান্ড দি জগজীবন রাম, তারা তখন পাওয়ারে। 10 মিনিটের মধ্যে আমাদের পলিটিক্যাল অ্যাসাইলাম এসে গেল। এই যে অ্যাসাইলাম হওয়ার পরে পাসপোর্ট এক্সচেঞ্জ হয়ে গেল, আমাদেরকে 10 তারিখে ফ্লাই করিয়ে দিল বোম্বে। ওকে, এই ফ্লাই করার সময় আমাদের ল্যান্ডিং করালো প্লেন চেঞ্জ করার জন্য রোমে। ওকে, সেই রোমে এই চেঞ্জ করাতে গিয়ে ওই তখন চার্জ দি অ্যাফেয়ার্স, সে আবার আমাদের পলায়ন অথবা ডিফেকশন ওর যে স্বাধীনতা যুদ্ধে যোদ্ধারা ফ্রিডম ফাইটার্স হওয়ার জন্য যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা, ঝুঁকি নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে, সে পুরো পৃথিবীকে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ মিডিয়াতে তারা নইলে- এটা প্রকাশ করেছে ভারতের মাধ্যমে। নইলে কিন্তু কেউ জানতো না। এয়ারপোর্টে, রোম এয়ারপোর্টে নামার সাথে সাথে দেখি কি, দুনিয়ার যত নিউজউইক, টাইমস, জার্নালিস্ট যতজন আছে, যেমন ইভেন আপনাদের মিডিয়া গ্রুপ, সবাই অপেক্ষা করছে যে পাকিস্তানি সেনাবাহিনী ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে ধরা যাচ্ছে। পড়লাম, ধরা পড়ে। বাট আমি এখনো ইন্ডিয়ান এয়ারলাইন্সের অ্যান্ড ইন্ডিয়ান এয়ার গ্রুপের যারা সহযোগিতা করলো, এদের কাউকে তো চিনি না, আমি তো কাউকে তো এদের সঙ্গে তো আমাদের সঙ্গে স্পর্শই নাই। এরা এত কেয়ারফুলি আমাদেরকে হ্যান্ডেল করলো, 1 ঘন্টার মধ্যে আমাদেরকে জেনেভা পাঠিয়ে দিল। আচ্ছা, কারণ এখানে আমাদেরকে 10 ঘন্টার, আমাদের যে প্লেন Transit ছিল। নিউ ইয়র্ক থেকে আসার কথা 10 ঘন্টা লেট, 10 ঘন্টা লেট স্ট্রাইক ছিল নিউ ইয়র্কে। এর মধ্যে পাকিস্তানি 4 জন এমবাসি স্টাফ, দে কুড নট ইভেন বাটন আপ দেয়ার শার্ট, এসে হাজির আমাদেরকে ধরার জন্য, এবং তারা দূর থেকে বলতেছে, হাম গলতি কর রহে হ্যাঁ,
आप गलती कर रहे हैं, आप वापस आ जाओ, nothing will happen to I said bloody hell, আমি বাকিদেরকে বলছি don't talk because I am the main planner and leader. I said what the hell you are talking, I am no more a Pakistani, I am a Bangladeshi. এর মধ্যে দেখি কি ইন্ডিয়ানরা আমাদেরকে 1 ঘন্টার ভিতরে ওই জেনেভা যেখানে যেতে পারি নাই সেখানে পাঠিয়ে দিল। সেখানে আমরা ভিভিআইপি লাউঞ্জে রেখে দিল। আফটার অ্যান আওয়ার ফাইনালি বোম্বে গিয়ে পৌঁছলেন। পৌঁছালাম। ওখানে পৌঁছার পর আমাদেরকে আবার পরের দিন দিল্লি নিয়ে গেল। দিল্লিতে নেওয়ার পর নেক্সট পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে নৌবাহিনীর এই অপারেশন জ্যাকপট। হ্যাঁ, আমরা এই গল্পটাই শুনবো আপনার কাছ থেকে, কারণ হলো যে খুবই চমৎকার বা একেবারে মুক্তিযুদ্ধ দিনের আমরা এমন কিছু গল্প শুনছিলাম, চ্যালেঞ্জিং জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে নৌবাহিনী থেকে প্রথম কোনো বিদ্রোহ করে বের হয়ে আসলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, এবং তারা পরবর্তীতে খুবই সফল একটি অপারেশন করেছেন, যেটি ইতিহাসে নানাভাবে আলোচিত অপারেশন জ্যাকপট। সেটি আমরা শুনবো একটা ছোট্ট বিরতি নেওয়ার পর। আমরা টিভিএন স্পেশাল অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত টিভিএন স্পেশাল অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা গল্প করছিলাম কমোডোর A.W. চৌধুরী বীর উত্তম বীর বিক্রমের সাথে, অর্থাৎ তার কাছে আমরা শুনছিলাম যুদ্ধদিনের গল্প, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে যাদের অনবদ্য অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটি স্বাধীন মাতৃভূমি পেয়েছেন বাংলাদেশিরা, একটি স্বাধীন পতাকা পেয়েছেন, তাদেরই একজন এই কমোডোর A.W. চৌধুরী। তার কাছে আমরা শুনছিলাম ফ্রান্স থেকে কিভাবে তারা সাবমেরিন থেকে পালিয়ে চলে গেলেন ভারতে, অর্থাৎ সেই চ্যালেঞ্জিং দিনগুলোর পরে তারা সাকসেসফুল একটি অপারেশন করেছিলেন, অপারেশন জ্যাকপট। আমি একেবারে সরাসরি আপনার কাছে অপারেশন জ্যাকপটের গল্পটা শুনতে চাই। সেটা হলো যে আপনারা এরপর কিভাবে সিদ্ধান্ত নিলেন, কিভাবে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা তাদের সাথে একত্রিত হলেন। আমরা বোম্বে আপনারা গিয়ে পৌঁছলেন, সেখান থেকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হচ্ছে কমান্ডিং অফিসার ছিলেন, তাদের সাথে কিভাবে যুক্ত হলেন, কিভাবে এই অপারেশনের পরিকল্পনা করলেন, এবং এই অপারেশনের ফলে কি ঘটেছিল আসলে। জি, আবারও ধন্যবাদ। নিজেও আশ্চর্য হই যে এত বড় অপারেশন। আমি যখন ছোট ছিলাম, না হয় 18 বছরের উপরে হলেও তো বলে যে বেশ ম্যাচুরিটি এসছে, কিন্তু 70 বিগিনিং পর্যন্ত, 25শে মার্চের আগ পর্যন্ত আমি কোনোদিন চিন্তা করিনি, 71-এর আগ পর্যন্ত আমি চিন্তা করিনি যে আমার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর জন্মের সূত্রপাত হবে, এবং সেই সাবমেরিন সার্ভিসও কোনোদিন আমি যাব সেটাও কিন্তু পরিকল্পনা ছিল না। কিন্তু সেখান থেকে যে এটার উৎপত্তি, এই নৌবাহিনীর জন্ম, বঙ্গবন্ধুর ডাক আসবে কোনো একদিন, সেই ডাকে সাড়া দিয়ে যখন শেষ পর্যন্ত আমরা ভারতে পৌঁছালাম, ভারতই আমাদের শুধু যে পাশে তা না, দি ইন্দিরা গান্ধী, দি হোয়াট এ লেডি, হোয়াট এ, এত বুদ্ধিমতী, সে যে এত মেথডিক্যালি এবং সে যে হ্যান্ডেল করেছে, আই রিয়েলি স্টনিশ। এখন তো বয়স হয়েছে, এখন অনেক কিছুই বুঝতে পারি। এটা এক ধরনের, বিলিভ মি অর নট, ইটস এ মিরাকল। কূটনৈতিক ভাবে বাংলাদেশকে অনেক সহজ করে দিয়েছে সবকিছু। ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত ভূমিকা এখানে অনেক গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই ঠিক ওই মুহূর্তে আমাদের জেনারেল ওসমানী দিল্লিতে আমাদের সামনে হাজির হয়ে গেল। আমরা তো অত্যন্ত গোপনীয় 8 জন ছিলাম, এবং ইন্ডিয়ানও তো আর আমাদেরকে একেবারে ফ্রিলি যে কোনো দেশে এরকম ছেড়ে দিতে পারে না। ওরা আমাদেরকে নিয়ে পরিকল্পনায় বসলো, পরিকল্পনায় ওরা আমাদের চোখে মুখে সমস্ত কিছুতে ওরা বুঝতে পারলো এরা কিছু চায় না, এরা মুক্তিযোদ্ধা হতে চায়, এরা ফ্রিডম ফাইটার হতে চায়। আমরা এখনই আমাদেরকে পাঠিয়ে দাও টু জয়েন দ্য লিবারেশন ওয়ার। ওরা তখন আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে তোমাদের 5 স্টার 7 স্টার 10 স্টার গেস্ট হাউস আমরা থাকতে আসিনি। উই হ্যাভ প্লেন্টি মানি, উই জাস্ট লেফট, উই লেফট এভরিথিং ইন আওয়ার লাইফ। তো এখন আমার দেশকে বাঁচাতে হবে। তখন তারা বুঝে গেল, এদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেল শেষ পর্যন্ত, তখনও জানি না কিসে নিল। 2টো রাস্তা পাকিস্তানিদের জন্য, পাকিস্তান আসছে এত দূর থেকে, বাংলাদেশ এখানে আর ওখানে ভারত।
এই দুটো রাস্তা পাকিস্তানিদের জন্য বাংলাদেশে আসার জন্য খোলা ছিল এবং তারা ব্যবহার করছিল। একটা ছিল এয়ার রুট আর একটা ছিল সি রুট। সি রুট অ্যারাবিয়ান সি দিয়ে কলম্বো হয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলো তারা। চিটাগং পোর্ট ওয়াজ দি মেইন পোর্ট, কারণ এটার ফাংশনিং অনেক বেটার ছিল। বাংলা তখন জাস্ট বিগিনিং। আচ্ছা, এই দুটোকে কিভাবে বন্ধ করতে হবে? এটা বন্ধ করা তো এত সোজা ব্যাপার না যে আমি ব্লো দিয়ে জাহাজ ডুবিয়ে দিব, রাস্তা ব্লক করে দিব, তা তো হবে না। লাকিলি এয়ার রুটটা ইন্ডিয়া বন্ধ করে যেহেতু ইন্ডিয়ার উপর দিয়ে আসার একটা বিষয় ছিল। So one closed. Now left the sea route. সেই সি রুট বন্ধ করা আমাদের ভাগ্যে এসছে। মনে হচ্ছে যে আমরা এক ধরনের গিনিপিগ, মনে হচ্ছে আমরা এক ধরনের ব্যবহৃত, মানে মারা গেলেও তো মানে আত্মঘাতী হতে পারে বিষয়টা। কারণ আপনাদেরকে এই অপারেশনটার অর্থ ছিল চট্টগ্রাম বন্দরে যেসব পাকিস্তানি জাহাজগুলো রসদ নিয়ে আসছিল, সৈন্য নিয়ে আসছিল, সেগুলোকে ডুবিয়ে দেয়া। সুইসাইডাল। আমরা ছিলাম কমপ্লিটলি টোটালি সুইসাইডাল, কিন্তু টাইম ওয়াজ ভেরি শর্ট। আপনার দেখেন মার্চ মাসে যুদ্ধ শুরু, এপ্রিল, মে, জুন চলে গেল, এর মধ্যে কোনো অপারেশন হয় নাই। জুলাই নো অপারেশন, অগাস্ট তখন এই শুরু হলো। কিন্তু তখন কিন্তু পরিকল্পনা তো আপনাকে প্রিপেয়ার করতে হবে তো। কিন্তু এর মধ্যে অনেকেই ভেবেছে বাংলাদেশের বুঝি স্বাধীনতা হবে না, অনেকে ডিমোরালাইজ হয়ে যাচ্ছিল। ওই অবস্থায় মার্চ মাসে আমাদের উৎপত্তি, এবং আমাদেরকে তখন তারা মনে করলো আমরা 8 জনকে দিয়ে প্রথমে তারা এই নদী, ওই মোহনা এবং বন্দর আমাদেরকে দিয়ে লিম্পেট মাইন, যে মাইন দ্বারা ব্লো করানো হবে, আমাদেরকে দিয়ে করাবে। হঠাৎ করে তাদের মাথায় এসছে, ওখানে একজন নেভির অফিসার ছিল, ক্যাপ্টেন মির ছিল তখন ডাইরেক্টর নেভাল ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়ান নেভি। হি বিকেম নেভি চিফ লেটার অন অ্যাজ অ্যান অ্যাডমিরাল। হি ওয়াজ ভেরি শার্প বাঙালি। এরা তখন চিন্তা করলো এই 8 জন, কারণ আমাদের যে অপারেশন এটা তো সুইসাইডাল, ইউ আর 200% likely to get caught, no doubt in it, and if you are caught you are finished. তা আবার নতুন করে আপনি 8 জন সাবমেরিনার নেভির লোক কোথা থেকে আপনি আনবেন? তখন তারা নিউ রিক্রুটের জন্য গেল। এই নিউ রিক্রুটমেন্টে বাঙালি ছেলেরা, আই স্যালুট। সেখানে ধরেন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আপনার সাতক্ষীরা, তারপরে খুলনা, বরিশাল, ফরিদপুর, আর এদিকে চাঁদপুর, নোয়াখালী, ফেনী তো তখনও নোয়াখালীর আন্ডারে। এরা সাংঘাতিক, মানে স্ট্রং, এবং আমাদের ছেলেরা তো সুইমিং এ ভেরি গুড, ওরা প্রত্যেকেই সুইমার। এবং এদেরকে আমরা 3 মাসের মধ্যে এদেরকে ট্রেনিং দেওয়া হলো। পরবর্তীতে তখন তারা ডিসিশন নিল দে উইল গো ফর রিক্রুটমেন্ট, এবং এই রিক্রুটমেন্টের জন্য তখন তারা ইনস্ট্রাক্টর খুঁজতেছিল। আমাদেরকে তৈরি করলো যমুনা নদীতে 15 দিনের মধ্যে, উইদাউট অ্যাপারেটাস, অনলি উইথ এ পেয়ার অফ ফিন্স অ্যান্ড ডামি ইট দ্বারা ড্রিল, এবং 4 রকমের যে আপনার সুইমিং, ফ্রি, ব্রেস্ট, দেন দি your backstroke, সবকিছু, and karate and demolition in কুতুব মিনার। 15 দিনের মধ্যে আমাদেরকে ইনস্ট্রাক্টর বানিয়ে ফেললো। আমরাও তখন, আমাদের জীবনের আর কোনো মায়া নাই। হঠাৎ করে কি জীবন, প্যারিসে উইকেন্ড কাটাতে যেতাম, সেখান থেকে কোথায় কি একদম টাফ হয়ে গেলাম। তার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি তো নিজেই অনেক সময় আশ্চর্যই যে আমার ভিতরে এত সাহস, এত ত্যাগ, এটা ছাড়া এতই ভালোবাসা, এটা কিভাবে হলো? ঠিকই আমাদেরকে নিয়ে 21শে মে পলাশী, সেই ভাগীরথী নদীর ধারে, যেখানে সিরাজদৌল্লা পতন ছিল রবার্ট ক্লাইভের সাথে, সেখানে আমাদের উত্থান। সেখানে আমরা 300 ছেলেকে আমরা ট্রেনিং দিয়ে শক্তিশালী করে ফেললাম। 3 মাসের মধ্যে 21শে মে থেকে লেস দেন 3 মান্থ, 1 অগস্ট আমি 60 কমান্ডো, এই কমান্ডো বাংলাদেশি ছেলেরা, এদের মধ্যে আমার এখনো মনে পড়ে রবি, আমিনুর রহমান খসরু,
একটা ছেলে এখন জার্মানিতে আছে, দে আর ডেডিকেটেড। এই ছেলে সে মংলা, হি ওয়াজ ওয়ান অফ দি লিডার। এই ধরনের অন্যান্য যতগুলো নৌ কমান্ডো, বিলিভ মি, তাদের মায়া, ওরা আমাদেরকে দেখে, জীবনের মায়া ত্যাগ করে তারা প্রস্তুত হয়ে আমাদেরকে গেল। দেখে এইরকম মোটিভেশনাল অ্যান্ড ইমোশন দেখে আমারও আশ্চর্য হলাম। আমরা একেবারেই অপারেশনের দিনটি শুনতে চাই, সেই দিনটিতে কি এদেরকে হতো? নিয়ে ছুটলাম 60 কমান্ডো, দমদম এয়ারপোর্ট গেলাম, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া শার্ট, ক্যামোফ্ল্যাজ, কোথায় ক্যালেন্ডার ডেটে জুতা পরতাম, আর এখন আমি খালি পা। জি, জি। আচ্ছা, একেবারেই গেরিলা মুক্তিযুদ্ধ, একদম, গেরিলা আয়োজন। একদম। সেখানে আপনারা অপারেশনের দিন কিভাবে কি 60 করলেন? কমান্ডো নিয়ে ছুটলাম। প্রথমে আমি চট্টগ্রামের, আই ওয়াজ দি সিও, আই ওয়াজ দি ক্যাপ্টেন এন্ড লিডার অফ দি চিটাগং অপারেশন। ঠিক এরকম এক একজন এক এক দিকে গিয়েছে। আমাদের সাবমেরিনাররা বদিউল আলম, সাবমেরিনার আবিদুর রহমান, দেন সাবমেরিনার আসানুল্লাহ এন্ড আমিনুর রহমান খসরু, সে এখন জার্মানিতে আছে। এরা সো ডেডিকেটেড, এরা এখন পুরো পৃথিবীর ফ্রিডম ফাইটারদেরকে নিয়ে আপনার একটা সংগঠন করার চেষ্টা আছে। আশা করি আল্লাহ পাক আমাদের মনের আশা পূর্ণ করবেন। এবং সেই 60 কমান্ডো নিয়ে আমি যখন চিটাগং যাই, আগরতলাতে এসে যাওয়ার সময় জেনারেল অরোরা এই প্লেনে এসে আমাকে, ডু ইউ নো দ্য ডিটেলস? নো স্যার, কারণ এগুলো তো সব সিক্রেট, কারণ এগুলো তো কথাবার্তা বলা হবে না। তখন উনি আসতে করে হুইসল, মেবি 15। আসলে তো তাই। 14 অগস্ট মিড নাইটে আমি হিট করলাম, যেই নাকি এটা হিট হলো, এর পরের দিন সকাল তো 15ই হয়ে যায়। সেটা হবে ওদের স্বাধীনতা দিবস। ওদের, আর এদিকে 14ই পাকিস্তানিদের ছিল। তো আসলে কিন্তু তাই হলো, কিন্তু হিটিংটা হয়েছিল গানের মাধ্যমে সেট করা হয়েছিল। গানের মাধ্যমে দুটো গান। একটা সাংকেতিক ভাবে গানটা বাজবে, আপনারা হিট করবেন। কারণ মোবাইল তো ছিল না, অথবা কোনো সিগন্যালিং তো ছিল না, যে আমি যে আপনাকে মেইল করবো সেটা তো ছিল না। সেই জন্য দেখেন এদের পরিকল্পনা, এরা দুটো গান, বাংলা গান, সেই বাংলা গান আকাশবাণী থেকে প্লে করবে, এবং এই বাংলা গান আপনাকে একটা 48 আওয়ার্স নোটিস, ওয়ার্নিং দিচ্ছে দুদিন আগে যে তুমি কোথায় আছো। এখন আমি জানি আগরতলা থেকে কর্ণফুলী 72 to 73 মাইলস, আমি তখন জানি না, আমি তো তখন জানতাম না। আচ্ছা, আরেকটা ছিল 24 আওয়ার্স নোটিস, যে তোমার এই 24 ঘন্টার ভিতরে তোমাকে হিট করতে হবে। আগরতলা 1 অগস্ট আমরা ক্যাম্প ছাড়লাম। এই 2 তারিখ থেকে ঠিক, আমরা হয়তো এই পুরো পরিকল্পনাটা, আমাদের যে সীমিত সময়, পুরোটা হয়তো শুনতে পারবো না, একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা ওই দিনটির ঘটনাটা আপনার কাছে শুনতে চাই। আপনারা যখন প্রস্তুতি নিয়ে হিট করলেন, কিভাবে কি করলেন? 2 তারিখ থেকে 8 তারিখ, খুবই অল্প সময়, একজন জেনারেল চৌধুরী ইন্ডিয়ান, সে এই দুটো গান বাজালেন। আমি তোমায় শুনিয়েছিলাম যত গান পঙ্কজ মল্লিকের 48 আওয়ার্স নোটিস, আরেকটা গান আমার পুতুল আজকে যাবে শ্বশুর বাড়ি, সন্ধ্যা অথবা অন্য কেউ একজনের 24 ঘন্টা। তার মানে এই গান সকালে যে ফ্রিকোয়েন্সি 6 মেগাহার্টজ, বিকালেও কিন্তু ওইখানেই, বিকালে আবার এটা রিপিট করবে। আমি যদি কোথাও অ্যাম্বুশ হয়ে যাই, সেই জন্য আই হ্যাড এ ডেপুটি লিডার, যে সে যেন এটাকে করতে পারে। ঠিক এরকম ভাবে 8 দিন শোনানো হলো। 11th অগস্ট এর ভিতরে ঢুকলাম, ট্রানজিস্টার দিয়ে দিয়েছিল 3 ব্যান্ডের ন্যাশনাল, এবং সমস্ত জিনিস নিয়ে 60 ডেটোনেটর গুলো আমার কাছে ছিল, 60 ডেটোনেটর, অ্যান্ডি লিম্পেট মাইন 5 কেজি ওজনে। পৌঁছে গেলাম আগ্রাবাদ, বিভিন্ন জায়গায় থেমে থেমে আমরা গান শুনতে পেলাম। সীতাকুণ্ডে এক হিন্দু বাড়িতে যখন শুয়ে আসি সকালবেলায়, 5 মিনিট আগে 6টা বাজে, এবার শুনুন পঙ্কজ মল্লিকের গান। সেদিন ছিল 13 তারিখ, আমি কিন্তু ঢুকছি 11 তারিখ, 12 তারিখ আপনারা চলে এসেছেন। 13তে যদি আমি হই, তাহলে আমি তখন ক্যালকুলেট করা শুরু করলাম, দেখা যাচ্ছে 14 তারিখ মধ্যরাতে পৌঁছে গেলাম চিটাগং। এরপরে আমরা ইঞ্জিনিয়ার আজিজুর রহমান সাহেব, ইস্টার্ন রিফাইনারির, এবং ইঞ্জিনিয়ার মতিন, ওনাদের সাহায্যে
আমি নিজে পোর্টে তখন, কারণ এত বেশি চেকিং যে ধরা পড়লে তো পুরো অপারেশনই হবে না, তখন ওনাদের মাধ্যমে আমরা সমস্ত টার্গেট, নদীতে কয়টা মাছ আছে টার্গেট গুলো হলো মাছ, জাহাজ, 11টা জাহাজের আমরা খবর নিলাম। সমস্ত যেভাবে আমার প্ল্যান গুলো করা আছে সেইভাবে অলরেডি সবাইকে ওই পারে নিয়ে গেল। 40 জনকে দিয়ে আমার অপারেশন করতে হলো, 20 জন এসে পৌঁছাতে পারে না, সেজন্য ওদেরকে রেখে টু মেনটেন দি টাইম, তো 40-তে 33 জনকে আমি পানিতে নামালাম। 1 to, ঠিক এরকমই 1 to 11 টার্গেট, 11 শিপস, এক একটা জাহাজে 3 জন করে হিট করবে। কোথায় কোথায়? আফট, মিড এন্ড ফরওয়ার্ড, 6 feet বিলো দি ওয়াটার লাইন। আমরা কিন্তু সাঁতারে, শুধু সাঁতারে না, আমরা নানান টেকনিকে এক্সপার্ট, উইথ দি কারেন্ট, এগেইনস্ট দি কারেন্ট, সবকিছু মিলে আপনি সেট করলেন। সেট করে যখন বিস্ফোরণটা হলো, বিস্ফোরণটা আপনার ওই ম্যাগনেটিক মাইন, ওকে, আমাদের ড্যাগার ছিল, 3 জন করে প্রত্যেকে যার যার টার্গেটে নামিয়ে দিলাম রাত 5 to 7 minutes বিফোর মিডনাইট, ওকে, অন 14 আগস্ট। তাহলে ওখানে গিয়ে যখন এটা লাগালো, তখন আপনার ওই ম্যাগনেটিক আপনার ওই ইয়েটা ড্যাগার দিয়ে স্ক্র্যাচ করে, তাহলে ম্যাগনেটিক মাইন্ডটা, তারপর যখন এই বিস্ফোরণটা হয়ে গেল, তখন এটা কেমন ধাক্কা দিল? আমাদের হাতে খুব সময় পাবো না, আধা ঘন্টা কিন্তু আমি টাইম পাচ্ছি, কারণ একটা রিং ছিল, প্রত্যেকটা মাইনের রিং ছিল, আপনার রিংটা টেনে যখন আপনি কুলে পৌঁছতে আধা ঘন্টা সময়। কিন্তু আমি বলছিলাম যে যখন বিস্ফোরণটা হয়ে গেল তখন এইটা পাকিস্তানিদেরকে কেমন ধাক্কা দিল? এইটা এক একটা তো হোল হয়ে গেল 8 থেকে 10 ফিট ডায়ামিটার, 3টা জাহাজ। এটা তো আপনার পুরো, ওরা তো ডিক্লারেশন দিয়ে দিল, চিটাগং পোর্ট ইজ নন অপারেশনাল ফর শিপিং লোকালি এন্ড ইন্টারন্যাশনালি। ওরা তো আর দাঁড়াতে পারে নাই, ওটা তো অলরেডি। যতগুলো বড় বড় জাহাজ ছিল, হরমুজ, আল আব্বাস, দে ওয়ার ক্যারিং আর্মস, অ্যামুনিশন এন্ড হিউজ আপনার গুডস ছিল। তো এটা তো ওদের তো লস না, শুধু পোর্ট তো বন্ধ করে দিলাম, এবং পুরো মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিজয়টাকেই অনেক দ্রুত ওদের লাইফ লাইনই তো আমরা কেটে দিলাম, এবং ওদের যে সাপ্লাই লাইন ইজ টোটালি শাট। এইটা আমরা যখন ফেরত আসলাম, আই হ্যাড নো ক্যাজুয়ালিটি, আই স্মাইল। এবং একজনও আপনার কমান্ডোদের কিছু হয় না। এই অপারেশনে আমি 11টা জাহাজের 9টা জাহাজ আমি উড়িয়ে দিলাম। কোথায় এসে খবরটা পেলাম? সারা রাত দৌড়ের উপরে ছিলাম ইস্টার্লি। কোন এক আওয়ামী লীগ, তখন তো এই আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ স্বাধীনতা যুদ্ধে সাহায্য করছে না, ওরকম গাইড রে নিয়ে যাচ্ছে, আমার কোনো পরিচয় না। বুঝতে পেরেছি। এবং সকালে চমৎকার একটা অপারেশন আপনারা করেছেন, খুবই সাকসেসফুল অপারেশন, যেটা বাংলাদেশের বিজয় অর্জনে অনেক বেশি এরকম দ্রুত গতিতে এটা সহযোগিতা করেছে। শুধু এটা না, আপনাকে আমি আরো বলতে পারি, এটার কারণে কিন্তু পাকিস্তানিরা যেখানে বঙ্গবন্ধু ডাক দিয়েছিল স্বাধীনতা, সেখানেই তারা নাকে খত দিয়ে গেছে। একেবারেই শেষ মিনিটে আছি আমরা, আপনার কাছে 16ই ডিসেম্বরের ওই মুহূর্তটির কথা শুনতে চাই, যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো, বিজয় লাভ করলো, তখন আপনারা কি করছিলেন? একেবারে 1 মিনিটে। যদিও পরিকল্পনায় বয়সও কম ছিল, আমি তো খুব বিরাট কিছু ছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি পৃথিবীতে এই অপারেশন জ্যাকপট was the single biggest operation in the whole world till today. এটার জন্য পুরা জাতি গর্ব করবে। আমার ইচ্ছা ছিল 16ই ডিসেম্বরে এই বিজয় দিবস উন্মাদ হয়ে সারা রাস্তায়, সারা দেশে, সারা গ্রামে, সারা সমস্ত অঞ্চলে বা আমাদের সবাইকে নিয়ে আমরা আনন্দ করব। সেটা হয়তো হয়নি, কিন্তু মনে প্রাণে সেই আনন্দ কেউ নিতে পারে নাই। আমার আনন্দ আমার ভিতরে ঠিকই আছে, আমার সম্মান আমি তো দেখছি, নইলে কি আর আজকে আমাকে আপনি এই সম্মান। এবং আমরা নিজেরাই আসলে সম্মানিত বোধ করছি আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে, যিনি একাধারে বীর উত্তম, বীর বিক্রম উপাধি পেয়েছেন, সম্মুখে যুদ্ধ করেছেন এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ইতিহাসে নিঃসন্দেহে ইতিহাস আপনাদেরকে স্মরণ করবে। আমরাও আপনাদের কাছে বাংলাদেশি হিসেবে
কৃতজ্ঞ। আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের কাছে, এবং নিঃসন্দেহে গর্ব করার মতো ব্যক্তি আপনারা, এবং আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।